আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করব রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব তোমরা প্রথম সেমিস্টারে পড়েছ, আর এখন দ্বিতীয় সেমিস্টারে পড়বে। প্রথম সেমিস্টারে পড়েছিলে আমাদের যে বইটা ছিল নবদূত, সেখান থেকে রুলস 1 থেকে 10, আর এখন তোমাদের সিলেবাসে আছে 1 থেকে 15। তাহলে আগের কিছু শিক্ষা বিষয় কিন্তু তোমরা এবারও পাবে 1 থেকে 10, আর নতুন পাবে 1 থেকে 11 থেকে 15। আমি শুরু থেকে আলোচনা করব, তোমরা একটু বোঝার চেষ্টা করো। দেখো, রাইট ফর্ম অফ ভার্ব রুল 1, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটিও সিঙ্গুলার হবে। তাহলে তোমাকে কিন্তু অবশ্যই সিঙ্গুলার বিষয়টা জানতে হবে, যে সাবজেক্ট কাকে সিঙ্গুলার বলে। আমি যখন তোমাদের পার্সন দিয়ে আলোচনা করেছিলাম, তখন কিন্তু সাবজেক্ট কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এগুলো কিন্তু আলোচনা করেছি। হয়তো তোমরা শিখতে পেরেছ, আবার একটু রিভিশন করবে। ভার্বটিও সিঙ্গুলার হবে। যখন আমি এক্সাম্পলে যাবো তখন কিন্তু তোমরা বুঝতে পারবে যে আসলেও বিষয়টা কি। দেখো, আমি লিখেছি হি ড্যাশ থাকবে, হি ড্যাশ বি এ ডক্টর অফ দিস হসপিটাল। অর্থাৎ সে হয় এই হসপিটালের একজন চিকিৎসক। এখন আমি এখানে বি রেখেছি। বি রাখার উদ্দেশ্য হলো যে বি ভার্ব বলতে আমরা এম ইজ আর ওয়াজ কে বুঝি। তাহলে এখানে অবশ্যই আমাকে বুঝতে হবে যে বি যদি থাকে তাহলে অবশ্যই এম ইজ আর অথবা ওয়াজ লিখতে হবে। এম ইজ আর এবং ওয়াজ এর মধ্যে তোমাকে আবার লক্ষ্য রাখতে হবে, এম ইজ আর হলো প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, আর ওয়াজ আর হলো পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। বর্তমান কালের ক্ষেত্রে আমরা এম ইজ আর বসাবো, আর অতীতকালের ক্ষেত্রে অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে বসাবো ওয়াজ আর। তাহলে অ্যানসার এখানে লেখা আছে সাবজেক্ট সিঙ্গুলার হলে, সাবজেক্ট অবশ্য হি। তাহলে হিটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই তোমরা বলবে সিঙ্গুলার, কারণ হি হলো সিঙ্গুলার আর দে হলো প্লুরাল। হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে এখানে আমাদের নিয়ম অনুযায়ী সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, অর্থাৎ এখানে ইজ। তাহলে হি ইজ এ ডক্টর অফ দিস হসপিটাল, সে হয় এই হাসপাতালে একজন চিকিৎসক। এখন এই সেন্টেন্সটাতে তো আসলে প্রেজেন্ট পাস্ট করতে হবে না প্রেজেন্ট করতে হবে এরকম কোনো কিছু নেই, কিন্তু তুমি যদি এখানে প্রেজেন্ট চিন্তা করো তাহলে তোমাকে ইজ দিলেই হবে, যেমন ইজ এ ডক্টর অফ দিস হসপিটাল। আর যদি তুমি ওয়াজ দিয়ে দাও যে হি ওয়াজ এ ডক্টর অফ দিস হসপিটাল, তাহলে কিন্তু আমি তোমাকে রাইট দিতে পারবো। যেহেতু এখানে কোনো অপশন নাই, তুমি ইজও দিতে পারো আবার ওয়াজও দিতে পারো। সেকেন্ডটা এক্সাম্পল, মিনা হেল্প মি ইন মাই ডেঞ্জার। মিনা হেল্প মি, মিনা আমাকে সাহায্য করে। কখন সাহায্য করে? ইন মাই ডেঞ্জার, আমার বিপদের সময়। ডেঞ্জার মানে বিপদ, অর্থাৎ মিনা আমার বিপদের সময় আমাকে সাহায্য করে। তাহলে দেখো এখানে যে দেখছি ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে যখন বি ভার্ব হবে তখন ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক আছে। কিন্তু যখন আমি হেল্পিং ভার্ব দিয়ে কথা বলবো তখন কিন্তু যখন আমি মূল ভার্ব দিয়ে কথা বলবো, এটা তো ছিল হেল্পিং ভার্ব। যখন মূল ভার্ব দিয়ে আমি প্রশ্ন করব তখন মূল ভার্বের আবার সিঙ্গুলার আর প্লুরাল কি, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। তার জন্য আমি তোমাকে এই ধরনের একটা এক্সাম্পল দিয়েছি, যখন মিনা হেল্প মি ইন মাই ডেঞ্জার। এখন এখানে অ্যানসার করার সময় তোমাকে দেখতে হবে এই মিনাটা কোন পারসন। মিনা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানেও কিন্তু ওই সাবজেক্ট হলো সিঙ্গুলার। তাহলে এখানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। যে কারণে আমি লিখেছি মিনা হেল্পস মি ইন মাই ডেঞ্জার। তাহলে রুলসটা ছিল সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে এখানে সাবজেক্ট সিঙ্গুলার আর ভার্ব হলো বি ভার্ব, তার জন্য এখানে সিঙ্গুলার হচ্ছে ইজ। এখানে কিন্তু আর দিলে হবে না, কারণ এর পরে ইজ হবে। আর দ্বিতীয়টা হলো মিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এখানে আছে তোমার মূল ভার্ব। মূল ভার্ব থাকবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে, তাহলে হেল্পের সাথে অবশ্যই যোগ করতে হবে। রুলস 2, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব ও প্লুরাল হবে। এক্সাম্পল, দি স্টুডেন্টস অফ দিস স্কুল ডিড ব্রিলিয়ান্ট।
অর্থাৎ এই স্কুলের শিক্ষার্থীরা মেধাবী। এখন দেখো দি স্টুডেন্টস অফ দিস স্কুল, এখানে কিন্তু অফ দিস স্কুল, স্কুল কিন্তু একটা, কিন্তু ছাত্র তো অনেকগুলা। আমি কিন্তু সাবজেক্ট বলতে ছাত্রকে বুঝিয়েছি যে দি স্টুডেন্টস, স্টুডেন্টের সাথে এস আছে, যেটা অবশ্যই এটা প্লুরাল, যে কারণে এখানে লেখা আছে সাবজেক্ট প্লুরাল হলে, তাহলে ভার্বটি প্লুরাল হবে। এখানে আছে দি, তাহলে বি বলতে তো আমি আগে বলেছি বিজার ওয়াজার, তাহলে বি যদি সিঙ্গুলার হয় তাহলে হবে এম অথবা ইস, আর যদি প্লুরাল হয় তাহলে হবে আর। আর এখানে যদি স্টুডেন্টস অনেকগুলো, তাহলে আমাকে লিখতে হবে আর। তাহলে দি স্টুডেন্টস অফ দিস স্কুল আর ব্রিলিয়ান্ট, অর্থাৎ এই স্কুলের ছাত্রছাত্রীরা মেধাবী। আমরা এখন চলে যাব রুলস 3। দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি এন দ্বারা যুক্ত থাকে এবং প্রথমটি পূর্বে যদি আর্টিকেল দি থাকে, তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। যাতে এখানে লেখা হয়েছে দুটি সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ একটা সেন্টেন্সে যদি দুটি সাবজেক্ট থাকে এবং দুটি সাবজেক্টই যদি তোমার সিঙ্গুলার অর্থাৎ একবচন হয় এবং সেগুলো এন দ্বারা যুক্ত থাকবে এবং যে সাবজেক্টটি প্রথমে থাকবে তার পূর্বে যদি দি থাকে, তাহলে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা থাকবে সেটা আমাকে সিঙ্গুলার করতে হবে। এক্সাম্পল, দি হর্স একটা সাবজেক্ট এন্ড ক্যারিজ, ক্যারিজ মানে হর্স মানে ঘোড়া আর ক্যারিজ মানে ঘোড়ার গাড়ি। তাহলে এখানে ঘোড়া এবং ঘোড়ার গাড়ি আসলে দুটো কিন্তু দুই জিনিস, দুটো সাবজেক্ট, কিন্তু এই দুটোর মধ্যে সম্পর্ক আছে। এখানে আরেকটা আলোচনা আসতে পারে যে নাউন, এগুলো কিন্তু নাউন হতে পারে, দি হর্স এবং ক্যারিজ দুটি নাউন, সাবজেক্ট না বলে তুমি নাউন হতে পারো, কিন্তু এই দুটির মধ্যে কিন্তু সম্পর্ক আছে, এন্ড দ্বারা যুক্ত আছে এবং শুধু হর্সের আগে দি আছে। তাহলে আমাকে কি করতে হবে, ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব আছে সেটাকে আমাকে সিঙ্গুলার করতে হবে। তাহলে অ্যানসার হবে দি হর্স এন্ড ক্যারিজ ইজ অন দা রোড, অর্থাৎ ঘোড়া এবং ঘোড়ার গাড়িটি রাস্তায় আছে। আর 4 নম্বর হচ্ছে যদি যাই, দুটি সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত থেকে যদি উভয়ের পূর্বে দি থাকে, তাহলে ভার্বটি প্লুরাল হবে। আগেরটা ছিল যে শুধুমাত্র প্রথমটির পূর্বে দি থাকবে, আর 4 নম্বর হচ্ছে লেখা আছে দুটোর পূর্বে দি থাকবে, তখন কিন্তু আমাকে ব্র্যাকেটের সাবজেক্টটা প্লুরাল করতে হবে। দেখো এক্সাম্পল, যেমন দি মিট এন্ড দ্য ফিশ অফ দিস মার্কেট বি ফ্রেশ। এখানে কিন্তু আমি সবসময় বি লিখছি, কারণ হচ্ছে যেগুলো এসেছে বি মানে টু বি ভার্ব। তাহলে দি মিট এন্ড দ্য ফিশ অফ দিস মার্কেট বি ফ্রেশ, অর্থাৎ এই বাজারের মাংস এবং মাছ এখানে উভয়ই সতেজ টাটকা। এখন দেখো এখানে সাবজেক্ট ধরি আর নাউন ধরি, আমি নাউন উল্লেখ করতে পারি সাবজেক্টের পরিবর্তে। এখানে মিট হলো একটা সাবজেক্ট এবং ফিশ হলো আরেকটা সাবজেক্ট, দুটি সাবজেক্ট আছে বা দুটি নাউন আছে এবং এই দুটি এন্ড দ্বারা যুক্ত আছে। এন্ড দ্বারা যুক্ত আছে, কিন্তু আমার মিটের আগে দিয়ে আছে এবং ফিশের আগে দিয়ে আছে। আগেরটা কিন্তু দুটোর আগে দিয়ে ছিল না, দি হর্সের আগে দিয়ে আছে কিন্তু ক্যারিজের আগে দিয়ে ছিল না, যে কারণে এখানে ভার্বটা সিঙ্গুলার হচ্ছে। আর এখানে যেহেতু মিট এবং ফিশ উভয়ের আগে দিয়ে আছে, তাহলে এখানে অবশ্যই প্লুরাল হবে। তাহলে অ্যান্সারটা হবে দি মিট এন্ড দ্য ফিশ অফ দিস মার্কেট আর ফ্রেশ। এখন দেখো এখানে আর হলো কিসের জন্য, কারণ এখানে দি মিট এন্ড দ্য ফিশ, এখানে দুটোর সাথে কোনো সম্পর্ক নাই, মানে মাঝখানে একটা আছে কিন্তু দুটোর আগেই আর্টিকেল দিয়ে আছে, তার জন্য এখানে হয়েছে আর। এখন দেখো আমি একটু আগে আলোচনা করিনি সম্ভবত রাইট ফর্ম অফ ভার্ব, আসলে ভার্ব বিষয়টা কি। রাইট ফর্ম অফ ভার্বটা হলো রাইট মানে সঠিক, রাইটটা হলো সঠিক, আর ফর্ম মানে ফর্ম বিভিন্নভাবে নেওয়া যায়, গঠন বা একটা নকশা, যেমন কোনো কিছুর স্ট্রাকচার, সেটা হলো ফর্ম। আর ভার্ব তো আমরা জানি যে ক্রিয়া। এবার একটা সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আমরা ব্যবহার করি, ওই ভার্বটা সঠিকভাবে ব্যবহার করা হলো কিনা, সেটাই হলো রাইট ফর্ম অফ ভার্ব। অর্থাৎ ভুল থাকবে, পরীক্ষায় একটা ভার্বটা ভুল থাকবে, আমরা সঠিক করে লিখবো। তোমরা আমি যে 4টা রুলস আলোচনা করলাম, এই 4টা রুলসের আলোচনা থেকে তোমরা
বুঝতে পারলে যে আসলে এখানে শুধু বি ছিল, কিন্তু বির পরিবর্তে আমি কি লিখবো, অর্থাৎ আমি যে শব্দ করে লিখলাম তার জন্য এটার নাম হয়েছে রাইট ফর্ম অফ ভার্ব। আমরা যখন এখন রুলস 5 নম্বরে যাই, তাহলে লিখতে হবে দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটি প্লুরাল হবে। যেমন রুলস 5, দুটি সিঙ্গুলার সাবজেক্ট, দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটিও প্লুরাল হবে। ভার্বটি প্লুরাল হবে। যেমন বেলাল and Belal dash be two brothers. দেখো দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে, এখানে কিন্তু দিক কোনো দিক নেই। একটা বেলাল একটা সিঙ্গুলার সাবজেক্ট, বেলাল একটা সিঙ্গুলার সাবজেক্ট এন্ড দ্বারা যুক্ত আছে এবং ব্র্যাকেট আছে বি টু ব্রাদার্স। অর্থাৎ এখানে অর্থগত দিক দিয়ে বোঝা যায় যে বেলাল এবং বেলাল হলো দুই ভাই। তাহলে অ্যান্সার হবে বেলাল এন্ড বেলাল। দেখো এখানেও লেখা আছে যে দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটি প্লুরাল হবে। তাহলে এখানে বি আছে, তাহলে অবশ্যই এখানে আর হবে, আর টু ব্রাদার্স। তাহলে কি দাঁড়ালো যে বেলাল এন্ড বেলাল আর টু ব্রাদার্স, বেলাল এবং বেলাল হলো দুই ভাই। এবার আমি আলোচনা করব রুলস 5। দেখো দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটিও প্লুরাল হবে। এখানে কিন্তু দিয়ের কোনো কথা আসে নাই। আগের দুটো রুল ছিল দুটি সিঙ্গুলার সাবজেক্ট ছিল এন্ড দ্বারা যুক্ত ছিল, কিন্তু দির সম্পর্ক ছিল। এখানে কিন্তু আমি দিয়ের কথা বলি নাই, শুধু লেখা আছে দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে ভার্বটি প্লুরাল হবে। যেমন বেলাল এন্ড হিলাল, বেলাল একজনের নাম, হিলাল একজনের নাম, বি টু ব্রাদার্স। অর্থাৎ বি অর্থ তো হওয়া আমরা জানি, টু ব্রাদার্স মানে দুই ভাই। এখানে কিন্তু আমরা অর্থ আগে বুঝে নিয়েছি যে বেলাল এবং হিলাল হলো দুই ভাই। তাহলে প্লুরাল যদি হয় তাহলে অবশ্যই হবে এখানে বির পরিবর্তে আর, যেহেতু সিঙ্গুলার ইজ এখানে দুইজন যেহেতু তাহলে প্লুরাল হবে আর। বেলাল এন্ড হিলাল আর টু ব্রাদার্স, অর্থাৎ বেলাল এবং হিলাল হয় দুই ভাই। এখন যেমন রুলস 6 এ যদি সাবজেক্ট হিসাবে এভরি, ইজ, এনি, এভরিওয়ান, সামওয়ান, এনিথিং, নাথিং, নো ওয়ান, নোবডি, আমরা এর অর্থগুলো হয়তো জানি। এভরি মানে প্রত্যেকে, ইজ প্রত্যেকে, এনি মানে যে কেউ বা যে কোনো কিছু, এভরিওয়ান তাই যে এভরিওয়ান মানে যে কেউ, সামওয়ান মানে কি হয়, এনিথিং মানে যে কোনো কিছু, নাথিং কিছুই না, নো ওয়ান মানে কেউ না, আর নোবডিও কেউ না। অর্থাৎ এই শব্দগুলো সবগুলো সিঙ্গুলার অর্থ প্রকাশ করে। যেমন এগুলো যদি থাকে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। অর্থাৎ এগুলো সিঙ্গুলার অর্থ প্রকাশ করে বলেই কিন্তু আমাদের ভার্বটাও সিঙ্গুলার হবে। তোমাদের এই কয়টা বিষয় মনে রাখতে হবে। এক্সাম্পল, এভরিবডি ড্যাশ বি এবল টু ডু দ্য ওয়ার্ক। দেখো এখানে এভরিবডি অর্থটা হলো প্রত্যেকে। এখন এটা আমাদের একটু বুঝতে সমস্যা হতে পারে। যেমন এভরিবডি প্রত্যেকে, প্রশ্ন আসতে পারে যে এভরিবডি অর্থ তো প্রত্যেকে, তাহলে কিসের জন্য এটা সিঙ্গুলার হলো? আসলে এভরিবডি দ্বারা
সকলকেই বোঝানো হয়েছে, কিন্তু প্রত্যেক লোককে আলাদা আলাদা করে একজন একজন করে বোঝানো হয়েছে, যে কারণে আমরা এটাকে সিঙ্গুলার হিসাবে গণ্য করে থাকি। এরকম শুধু এভরিবডি না, এভরিথিং বলতে পারো, প্রত্যেক জিনিস। এখানে প্রত্যেক জিনিস বলতে একসাথে যতগুলো জিনিস আছে সকল জিনিসকেই বোঝানো হয়েছে, কিন্তু প্রত্যেকটা জিনিসকে এখানে আলাদা আলাদা করে বোঝানো হয়েছে, যে কারণে এটাকে আমরা সিঙ্গুলার করি। তো এটাকে যদি সিঙ্গুলার ধরি তাহলে তোমাকে মনে রাখতে হবে এভরিবডি ড্যাশ বি এবল টু ডু দা ওয়ার্ক। এটা বাংলা অর্থটা হলো যে প্রত্যেকেই কাজটা করতে সক্ষম। মানে এবল অর্থ হলো সক্ষম, টু ডু, টুর পরে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম টু বসে। এখানে কিন্তু টুর পরে কিন্তু আমরা কখনো ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল লিখি না, সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখি। এবল মানে সক্ষম, এবল টু ডু দা ওয়ার্ক, প্রত্যেকেই কাজটা করতে সক্ষম। তাহলে যদি আমি এটা অ্যান্সারে চলে যাই, যে অ্যান্সার এভরিবডি যেহেতু সিঙ্গুলার তো প্রকাশ করে, তাহলে আমাকে বি আছে এখানে, বির পরিবর্তে কিন্তু আমাকে এখানে আর লিখতে চলবে না, আমাকে অবশ্যই লিখতে হবে এভরিবডি ইজ এবল টু ডু দি ওয়ার্ক, অর্থাৎ প্রত্যেকে কাজটি করতে সক্ষম। এখন আমরা কিন্তু আজকে তোমাদের এখানে আজকে 1 থেকে কয়টা রুলস আলোচনা করলাম? 6টা। কিন্তু কেউ যদি বই ফলো করো, এই রুলসের ধারাবাহিকতাগুলা বইয়ের সাথে নাও মিলতে পারে। আমি আমার মতো করে এই রুলসগুলো সাজিয়েছি, তোমরা বইটা ফলো করতে পারো, কিন্তু এই রুলসগুলা বইয়ের সাথে নাও মিলতে পারে। যে বইয়ে এক আছে আমি এখানে এক আলোচনা করলাম সেরকম না, এটা পার্থক্য করতে পারে। থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে আমি আবার তোমাদের সামনে এই রাইট ফর্ম ভার্বের পরবর্তী রুলসগুলো আমি